ছিল জাস্ট আইপি থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যে জার্নিটা, এটা কেমন ছিল যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন? আচ্ছা, প্রথম থেকেই শুরু করি। আমি 2016 সালের ডিসেম্বরে জাসে জয়েন করি আইটিতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। তো সেখান থেকে আমরা আসলে যখনই ভর্তি হই তখনই আমরা ওইরকম কোনো চিন্তা ভাবনা ছাড়াই ভর্তি হয়ে যাই যে অনেকেরই স্বপ্ন থাকে গভর্নমেন্ট জব করার সাবজেক্ট রিলেটেড। তো আমাদের আসলে আইটি এরকম সাবজেক্ট রিলেটেড জব খুবই কম, মানে একদম নাই বললেই চলে, খুবই সীমিত। তো সেখান থেকে আমি বড় ভাইদের মাধ্যমে জানতে পারি কিছু কিছু জায়গায় এরকম সার্কুলার হয়। তো সেখান থেকে আমি শুরু করছিলাম। আমি ফার্স্ট ইয়ার থেকে একটা জিনিস মেনটেন করতাম, সেটা হচ্ছে আমি টিউশন করাতাম। আমার প্রথম থেকে ইচ্ছা আমি গভর্নমেন্ট জব করব। গভর্নমেন্ট জব করব প্লাস গভর্নমেন্ট জব, যে কোনো টাইপের গভর্নমেন্ট জবই ইচ্ছা ছিল। যে যেহেতু আমাদের নিজস্ব ডিপার্টমেন্টে সেরকম চাকরি ছিল না, আমরা জেনারেল জেনারেল জবে প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। তো আহ, আমি গভর্নমেন্ট জব নিয়ে বেশি আসলে যখন আমাকে অনেকে হতাশ করতো যে আসলে আইটি করে গভর্নমেন্ট জব করা এটা আসলে মানে কাল্পনিক, এই টাইপের, মানে বিশেষ করে ডিপার্টমেন্টাল, কারণ ডিপার্টমেন্টাল আসলে চাকরি ওইভাবে নাই। আর অনেক বড় বড় ইউনিভার্সিটিতে বড় বড় ব্যাপার স্যাপার যারা অনেক জানে আর কি, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধি, সেই সব জায়গা থেকে আসলে আমাদের ভার্সিটি, আমরা মনে করি, নিজেদেরকে মনে করি আমরা অনেক পিছায় আছি, আসলে আমরা অনেক পিছায় নাই, আমরা অনেক আগে আছি। হ্যালো, শোনা হ্যালো, যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তো সেখান থেকে আমি টিউশন করাতাম এবং আমি তখন থেকে ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাইভেট জবই চিন্তা ভাবনা করতাম। এবং সেইভাবেই আমি আহ, যেসব স্কিল লাগে আর কি, এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো শিখতাম, তারপরে কিছু সফটওয়্যার শিখতাম। ওইভাবে আগাতাম, মানে আমি আসলে একদিকে ওইভাবে আগাই নাই, আমি সব দিকে আগাচ্ছি। তো এভাবেই শুরু হয়েছিল। এরপরে যখন আমরা আসলে ভার্সিটি থেকে এনজয় করি সবসময়, কেরিয়ার নিয়ে এরকম ভাবা হয় না। আহ, যখন ফোর্থ ইয়ারে উঠলাম, কিছু শেষ হয়ে যাচ্ছিল, তখন আমি কাজী মোহাম্মদ স্যারের সাথে, উনি আমার সুপারভাইজার ছিলেন, ওনার সাথে তখন একদিন আলোচনা হচ্ছিল যে আমি কি করব। তো আমি যখন গভর্নমেন্ট জবের কথা বললাম, স্যার আমাকে অনেক ইন্সপায়ার করলো, কিন্তু আমাকে একটা কথা বলে দিল যে তোমার 4 বছর টাইম লাগবে মিনিমাম, এরকম একটা টাইম দিয়ে তুমি নামতে পারো, কারণ এটা একটা লং জার্নি, এখানে অনেক ধৈর্যের খেলা। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি চেষ্টা করবো। আমি আসলে 2022 সালের এপ্রিলে আমরা আমার সার্টিফিকেট বের হয়, তখন তেমন কোনো আইটি সার্কুলার পাই নাই, আমি জেনারেল সব চাকরিতেই অ্যাপ্লাই করতাম। আর আমার জেনারেল চাকরির অ্যাপ্লিকেশন করতাম, প্লাস মাঝে মাঝে সার্চ করতাম যে গভর্নমেন্ট জবে আইটি কোনো সার্কুলার পাওয়া যায় কিনা। আমি প্রথম থেকেই চাইতাম যে আমি আইটি রিলেটেড জব করবো। তো সেই হিসাবে প্রথম আমার যে সার্কুলারটাতে অ্যাপ্লাই করা সেটা হচ্ছে মিল্ক ভিটাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরকম একটা পোস্ট ছিল। সেখানে ক্রাইটেরিয়া 10টা পোস্ট ছিল, ও 10টা আর কি পোস্ট ছিল। সেখানে ক্রাইটেরিয়া ছিল আইটি, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, ট্রিপলি। তো যথারীতি অ্যাপ্লাই করলাম, পরীক্ষা দিতে গেলাম, দিয়ে দেখি সব কোশ্চেন মেকানিক্যালের, আইটি একটা সিঙ্গেল কোশ্চেন নাই। তো যতটুকু পারা যায় অ্যান্সার করে আসলাম, কিন্তু কোনো লাভ হলো না। এভাবে অন্যান্য আরো যেসব চাকরি আছে, বিসিএস এ অ্যাপ্লাই করছিলাম। বিসিএস এ আমরা 45-এ ওই সময় অ্যাপ্লাই করছিলাম। ওই সময় আসলে এমনি খেলার ছলে অ্যাপ্লাই করা, এরকম সিরিয়াস প্রিপারেশন কারোরই ছিল না। আমরা এপ্রিলে বের হয়েছি, পরীক্ষা মনে হয় মেতে হয়েছিল, যার কারণে ওইভাবে আসলে আমার ওই পরীক্ষাটাও ভালো হয় না। তারপরে চিন্তা করলাম বুয়েটে, আমি আসলে উড়ু উড়ু ভাবে বুয়েটে মাস্টার্সটা করে ফেলি। মাস্টার্স এর জন্য পড়ছিলাম 10 দিন মতো, পড়ছিলাম 7 থেকে 10 দিন মতো পড়ছিলাম, মানে অ্যাডমিশন টেস্টের জন্য। ওখানে একটা অ্যাডমিশন টেস্ট হয়,
আমি অ্যাপ্লাই করছিলাম আইটি তে এবং নিউক্লিয়ার। নিউক্লিয়ারে আমাদের আবিদ হাসান স্যার আছেন, ওনার ওখানে হচ্ছে ভাই ভাই শুধু নয়, এবং উনি আইটি রিলেটেড কোশ্চেনই করছিল। তো ওটাতেও হয়েছিল, এবং আমি হচ্ছে বুয়েট আইটি তে এমএসসি তে চান্স পাই এবং ওখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর কিছুদিন পড়লাম, এক সেমিস্টার শেষ হলো, এবং তখন আবার আমার মনে হলো যে না, আমি যেহেতু চাকরি করবো তো মাস্টার্স আসলে আমাকে ওইভাবে কাজে দিবে না, বা আমি আস্তে ধীরে করি, এত তাড়া নেই। তো সবাই চাকরি বাকরিতে ঢুকে গেল, আমিও সবার সাথে ওই চাকরি বাকরিতেই ঢুকে গেলাম। চেষ্টা করলাম আর কি, দুইটা ভাইবা দিলাম, একটা ভাইবা দিলাম সেখানে হলো, কিন্তু আমার পছন্দ হলো না। আমার মানে ওই চাকরিটা পছন্দ হলো না। অ্যাপেক্সে গেলাম, তো অ্যাপেক্সের ভাইভাতে আমার হয়ে গেল, আমি আই হিসেবে জয়েন করলাম অ্যাপেক্সে। দেন ওখানে 1 বছর মতো জব করছি। জব করে চাকরি, তারপরে তো মাঝে মাঝে আমি গভর্নমেন্ট জব করছি, জেনারেল জব পরীক্ষা দিতাম, কারণ আইটি সার্কুলার আমি পাই নাই। আইটি ছিলাম তখন, আর আমার জেনারেল প্রিপারেশনটা আগের থেকেই ছিল। ওইভাবে পরীক্ষা দেওয়ার পরে এইভাবে আর কি এই বছর আমার ডিসেম্বরে রেজাল্ট হয়েছে, আমার বিটাকে আসছে। তো এখন আমি বিটাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি, তোমরা জানি। তো তোমরা হচ্ছে তুমি এই ইয়েটা শেয়ার করতে পারো, লাইভটা শেয়ার করতে পারো। আচ্ছা ভাই, আমি শেয়ার দিচ্ছি। হ্যাঁ। হোস্ট থেকে যদি একটু পারমিশনটা দিয়ে দেয় তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিতে পারবো। আসসালামু আলাইকুম। এইখান থেকে স্ক্রিন শেয়ার একটু প্রবলেম হচ্ছে। স্ক্রিনশটটা দিলে একটু ভালো হতো আর কি। আইটি রিলেটেড গভর্নমেন্ট জব নিয়ে ওইটা আমি লাইভ করছিলাম, দেওয়া কি পসিবল না? পসিবল ভাইয়া, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। আচ্ছা, এমনি কথা বলতে থাকি, ওইদিকে স্লাইড শেয়ার হোক। আহ, কারো কোনো এমনি অন্য কোনো বিষয়ে জানার আছে কিনা জিজ্ঞেস করলে ভালো হয়। আমি ভাইয়া প্রাইভেট জবও আইপি, করছি 1 বছর। হ্যাঁ। জি ভাইয়া, হ্যাঁ আইপি রিলেটেড যে চাকরিগুলো আছে মেইনলি এগুলোর জন্য আমরা কি কি স্কিল ডেভেলপ করতে পারি? আসলে প্রাইভেট জবের জন্য যেটা ভাইয়েরা বলছেই, মানে তেমন কিছু না, এক্সেল বা ভার্সিটি থেকে অটোক্যাডটা শেখায়, মানে সলিড ওয়ার্কস আমাদের ভার্সিটি থেকে যেটা শেখায়, সিএনসি কোডিং গুলো শেখা যেতে পারে। মানে ভার্সিটিতে যা শেখায় না। আর ওই যে আমাদের যেসব ইন্টারভিউতে হয় ওই সময় একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে, এগুলো প্রাইভেট জবের জন্য লাগে। তো গভর্নমেন্ট জবে সেরকম কিছু লাগে না। গভর্নমেন্ট জবে লাগে হচ্ছে থিওরিটিক্যাল নলেজ বেশি আছে, প্র্যাকটিক্যাল নলেজ ওইটা, বা সফট স্কিল এগুলো হচ্ছে আস্তে আস্তে করে ডেভেলপ করা যায়। আচ্ছা, লাইভটা শেয়ার হয়ে গেছে, আমি বুঝতে পারছি। নেক্সট পেজে যাও, নেক্সট পেজটাতে যাও, কিছুকে দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাই, আমরা দেখতে হ্যাঁ পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, নেক্সট পেজে গেলে ভালো হয়। এই পেজে তেমন কিছু না, এই পেজে তো ওকে। ওই যে যে কোশ্চেনটা করছে, জার্নি ফ্রম জাস্ট আইটি থেকে আমি কিভাবে বিটাকে গেলাম। আমি ফার্স্ট ইয়ার থেকে টিউশন করতাম, টিউশন করাতে আমার একটা সুবিধা হয়েছে, আমার হচ্ছে ম্যাথ যে পার্টটা ওইটা কখনো, মানে আমি সবসময় ম্যাথ পড়াতাম, ফিজিক্স পড়াতাম, তো ফিজিক্সটা
ওইরকম কাজে লাগে না, কিন্তু আমি 9-10 যে ম্যাথ পড়াইছি এবং ইংলিশ ভাষা আমি স্টুডেন্টদেরকে পড়াইতাম, ওইটা আমার খুব কাজে দিত। তো যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করতেছে তাদের আমি মনে করি অ্যাটলিস্ট একটা দুইটা টিউশন করা উচিত। তো এতে যেটা হয় মানে প্রথম দিক থেকে এটা করলে 9-10 বিশেষ করে 9-10 বই থেকেই তো সব কোশ্চেন হয়, তাই 9-10 এটা একটু ফলো করা যেতে পারে। তো আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট পাবলিশ হয় হচ্ছে এপ্রিল 2022-এ। এরপর আমি বুয়েটে অ্যাডমিশন নিই, 6 মাস ওখানে ক্লাস করি। দেন আবার আমি হচ্ছে এই যে অ্যাপেক্সে চলে যাই, আই হিসেবে জয়েন করি ওখানে। তারপর এই বিটাকের যে এই ফ্লাইটটা, হ্যালো, আমার সামনে থেকে মনে হয় চলে গেছে। আসসালামু Next, আলাইকুম ভাই, এখন কি দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি, নেক্সট পেজে যাও। আচ্ছা, আমাদের সার্কুলার হয় আগের আগের আচ্ছা, আমাদের সার্কুলার হয়েছিল 2 এপ্রিলে 2023। তার আগে 2021 সালের দিকে হয়েছিল। তো এখানে 2 বছর পর পর আর কি বিটাকে সার্কুলার হয়। যারা হচ্ছে টিকে থাকে, ওয়েটিং এ থাকে, তাদেরকে পরে ডাকা হয়। মানে আমি 4 জন আমরা জয়েন করছি, এখান থেকে যদি কেউ অন্য কোথাও চলে যায় বা অন্য কোনো জবে যায় বা বাইরে চলে যায়, জব যদি ছাড়ে তাহলে ওয়েটিং থেকে ডাকবে। এই জন্য হচ্ছে 2 বছর পর পর ডাকে। রিটেন পরীক্ষা হয়েছিল হচ্ছে 27 তারিখে, 27 অক্টোবর। আর রেজাল্ট পাবলিশ হয়েছিল 2 তারিখে। আর ভাইবা হচ্ছে 13 তারিখে, 13-11। আর আমাদের একদম ফাইনাল রেজাল্ট হয় 12-12-তে। তো এত কিছু বলার রিজন একটাই, এই যে একটা জব, এই জবটা হচ্ছে সার্কুলার হয়েছে 2 মানে এপ্রিলে। এপ্রিল মাসে হয়েছে, ডিসেম্বর মাসে হচ্ছে নিয়োগ দিচ্ছে। তার মানে এখানে দেখো কতটা টাইম লাগছে। তো এই সার্কুলার কখন আসবে তখন, এই জন্য সরকারি চাকরি প্রিপারেশনের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকা লাগবে, মেইন ক্রাইটেরিয়া। আর অন্যান্য আমাদের যেহেতু জব সার্কুলার যেহেতু কম, তাহলে মানে এমনি আমরা যে চাকরি করি সেই চাকরির পাশাপাশি হয়তো প্রিপারেশন নেওয়া যাবে। যেহেতু আমি 1 বছর চাকরির পাশাপাশি আমি সময় বের করে করে পড়তাম। আর তোমরাও সেটা করতে পারো, যারা চাকরি করো চাকরি করে করতে পারো, অথবা যারা হচ্ছে জেনারেল জব প্রিপারেশন নিচ্ছ, সমস্যা নাই, জেনারেল জবের প্রিপারেশন চলুক। পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে ডিপার্টমেন্টাল যে পড়াটা আছে এটা হয়তো পরীক্ষার আগে টাইম দিলেই হবে, যেহেতু আমাদের অনেক বেশি সার্কুলার নাই। নেক্সট পেজ। আচ্ছা, আইটি রিলেটেড গভর্নমেন্ট জব এখন সবচেয়ে ইয়ার ব্যাপার হচ্ছে, আসার ব্যাপার হচ্ছে, আমরা যখন বের হয়েছি বা আমাদের আগের ভাইয়েরা অত সার্কুলার পায় নাই, তবে সামনে খুব বেশি অনেক বেশি সার্কুলার আসার সম্ভাবনা আছে। আমি এটা নিয়ে অনেক কাজ করছিলাম। আমি হচ্ছে সব ভার্সিটি, সব স্টুডেন্ট এবং টিচারদের সাথে যোগাযোগ করে আমি সব জায়গা থেকে, ইভেন আমাদের ভার্সিটি থেকেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেখানে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়, সেই সব জায়গায় আমি হচ্ছে এই লেটার পাঠানোর ব্যবস্থা করছি, যাতে করে ওনারা হচ্ছে আমাদের এই সাবজেক্ট নিয়ে সার্কুলার দেয়। তাই এখানে হতাশ হওয়ার কিছু নাই। তো আমি এখানে কিছু লিস্ট করছি যেগুলোতে আমি মোটামুটি পাস করার পরে বা আগে পরে আমি যেসব সার্কুলার দেখেছি, এর বাইরেও আছে হয়তো। আহ, আমি শর্ট টাইমে যেগুলো পেয়েছি সেগুলো শেয়ার করছি। তো বিটাক বিটাকে হচ্ছে এবার 4জন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার নিয়েছে। বাপেক্সে হচ্ছে 2 জন। আহ, ওখানে হচ্ছে আইটি, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এরকম একটা সার্কুলার ছিল অ্যাসিস্ট্যান্ট ডিলার হিসেবে, এই সার্কুলারের আগের সার্কুলারে। তো সেখানেও হচ্ছে আমাদের 2 জন স্বাস্থ্যের একটা ভায়া ঢুকছে। আর বিটাকে আমরা 4 জন ঢুকছি। তারপরে হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডে 2 জন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, মানে আইটি থেকে নেওয়া হয়েছে। আর এবার হচ্ছে সার্কুলার হয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস ফিল্ড, যেটা পেট্রো বাংলার কম্বাইন্ড সার্কুলার মধ্যে আছে। তারপর কর্ণফুলী গ্যাস ফিল্ড, যেটা আছে গ্যাস, এটাতেও হচ্ছে এবার সার্কুলার হচ্ছে 2 জন নেবে। বাংলাদেশ আর্মিতে হচ্ছে ইএমই করে ডিরেক্ট ক্যাপ্টেন হিসেবে জয়েন করার ক্ষেত্রে আইটি চাওয়া হয়। তারপরে হচ্ছে বাংলাদেশ কেবল শিল্পতে 1 জন এবার নেওয়া হয়েছে। মিল্ট্রিটাতে সার্কুলার হয়েছিল কিন্তু কোনো আইটি ইঞ্জিনিয়ার ওইখানে টিকে নাই, কারণ হচ্ছে ওনারা আইটি থেকে আসলে কোশ্চেন করছিল না, যার কারণে এরকম হচ্ছে। এবার হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানেও হচ্ছে বেশ কতগুলো সার্কুলার হয়েছে। এটা একটা কম্বাইন্ড সার্কুলার আছে, ওইখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আইটি, পেট্রোলিয়াম এরকম দেয়া আছে। তো নেক্সট পেজ।
আমি হচ্ছে যখন ফার্স্ট ইয়ারে আমি আগে থেকে সার্চ করতাম, তো সেই সার্চ করে সেই সময় দেখছিলাম বাংলাদেশ কোল মাইন যে আছে আর কি, বড়পুকুরিয়াতে, এটা বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেড, ওখানেও হচ্ছে সার্কুলার হয় আইটি। আর জালালাবাদ গ্যাস ফিল্ড ডিভিশন নিয়েছে একজন দেওয়া হয়েছিল। ডিসি কে আইটি কে প্রেফার করা হয়, বাট আইটি ওইভাবে আসলে সার্কুলার নেই, দু একটা হয়তো থাকে, কিন্তু সব জায়গায় থাকে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার। তো এইখানকার ব্যাপারটা হচ্ছে এখানে শুধু জেনারেল কোশ্চেন হয় এবং সায়েন্স রিলেটেড কোশ্চেন হয়। আহ, এদের এক্সটেনশন অফিসার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অফিসার, এই টাইপের পোস্ট। বাংলাদেশ ব্যাংকেও আমি একবার সার্কুলার দেখছিলাম। আর বিপিএসসি তে হচ্ছে পলিটেকনিক বা টিটিসির যে ইনস্ট্রাক্টর, মানে টিচার আর কি, ওইখানে ওই পোস্টে আইটি রিক্রুট, আইটির হচ্ছে সার্কুলার এখন দেয়া হয়। তো এই হচ্ছে মোটামুটি আইটি বর্তমান যেই যেই জায়গায় চাকরি আছে তার একটা লিস্ট। এবং আরো থাকতে পারে, আমার হয়তো মিস হয়েছে, কারণ আমি স্বল্প টাইমে এটা শিখছি। তো নেক্সট পেজ। আচ্ছা, ভাইয়া জব আপনাকে একটু প্রিপারেশনের যে ইন্টারাপ্ট ব্যাপারটা। করতেছি। হ্যাঁ, আপনাকে হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করবো ভাইয়া, মাইকটা যদি একটু কাছে নিয়ে বলেন তাহলে কথাটা ক্লিয়ার শোনা যাবে, মাঝে মাঝে কথা ক্লিয়ার আসতেছে না। মাইকটা, হ্যাঁ, একটু প্রবলেম আছে মনে হচ্ছে, ডিরেক্ট। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যালো। জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে এখন। আচ্ছা, জব প্রিপারেশনের ব্যাপারে যেটা হচ্ছে, জব প্রিপারেশন নেয়ার ক্ষেত্রে আমাদের আইপি নর্মালি প্রিলিমিনারি পরীক্ষা হয় না, ডিরেক্ট রিটেন পরীক্ষা হয়। সেখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট, যেটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড কোর কোর্স থেকে প্রিপারেশন নিতে হবে। আর একটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট, জেনারেল পার্ট। আর এখানে নেক্সট পেজ। আচ্ছা, ডিপার্টমেন্টাল প্রিপারেশনের জন্য মেইনলি দুইটা কোর্সের কথা বলবো, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, আর একটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। এই দুইটা কোর্সের মধ্যে মোটামুটি সবকিছু কম বেশি কাভার হয়, কিন্তু আরো ডিটেলসে পড়ার জন্য ম্যানুফ্যাকচারিং প্রসেস, মেশিন টুলস থেকে কিছু কোন মেশিনের কি অপারেশন ওইগুলো দেখা যেতে পারে। আর ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে বিভিন্ন রকম, যে আমাদের কাস্টিং আছে, তারপরে ওয়েল্ডিং আছে, এরকম যে প্রসেস গুলো আছে, ফেব্রিকেশন আছে, এই টাইপের প্রসেস গুলো পড়তে হবে। এবং অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং যে প্রসেস গুলো আছে, তো ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে 1 2 3 আমাদের ভার্সিটিতে যে দুইটা পড়ানো হয় সেই দুইটা পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বুয়েট পরীক্ষা নিলে সবসময় দুই একটা ড্রয়িং দেয়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যে একটা ড্রয়িং দিবে, 3D ড্রয়িং দিয়ে সেখানে ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ এগুলো দেখাতে বলে। থার্মোডিনামিক্স অ্যান্ড হিট ট্রান্সফার, এটার থেকে ওই যে আমরা যে ইয়াগুলা পড়ছিলাম, বিভিন্ন সাইকেল, অটো সাইকেল, ডিজেল সাইকেল, আর এবং ওই যে বিভিন্ন সূত্রগুলো আছে, বেসিক জিনিসগুলো পড়তে হবে। আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স এগুলোরও বেসিক জিনিসগুলো দেখে রাখতে হবে। বড় বড় ম্যাথ করার দরকার নাই, মোটামুটি যেগুলো হচ্ছে 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিটের মধ্যে করা যায়, ছোট ছোট টাইপের ম্যাথ দেখতে হবে। অপারেশনস ম্যানেজমেন্ট, এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর একদম সব কোর্সের কম বেশি দিয়ে রাখছে। ম্যানুফ্যাকচারিং যেটা প্রসেস, ওইটা হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর পার্টটা, আর এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর পার্টটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে আছে। অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে কোয়ালিটি ম্যানেজমেন্টও আছে, তো আলাদাভাবে পড়লে ভালো, না পড়তে পারলেও সমস্যা নাই। লিন ম্যানুফ্যাকচারিং, এই যে লিন ম্যানুফ্যাকচারিং এখন সব জায়গায় কাজে লাগতেছে। ইভেন আমার বিটাকের পরীক্ষাতেও লিন ম্যানুফ্যাকচারিং কি, 5টা লিন টুলস এর নাম, এটা প্রশ্নে আসছিল। নেক্সট পেজ। নেক্সট পেজ। আচ্ছা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে ইওকিউ এর যে ম্যাথটা আছে, ওখান থেকে ওই ইওকিউ এর ম্যাথ গুলো অনেক সময় আসে পরীক্ষায়। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটাও আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতেছি, কোয়ালিটি ম্যানেজমেন্ট বলতেছি, সবকিছু অপারেশনস ম্যানেজমেন্টের আন্ডারে আছে, ওই ওই বইটাতেই আছে। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের যে ম্যাথ গুলো আছে, ছোট টাইপের ম্যাথ গুলো, ওগুলো দেখা যেতে পারে, নেটওয়ার্কিং এর ম্যাথ গুলো দেখা যেতে পারে। তো এবার নেক্সট পেজ। আচ্ছা, নন ডিপার্টমেন্টের জন্য বাংলা, ইংলিশ, ম্যাথ। বাংলা হচ্ছে গ্রামার এবং সাহিত্য, ইংলিশও গ্রামার, লিটারেচার থেকে তেমন একটা ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন আসে না, তবে
এবার পিজিসিবি তে যেহেতু আইপি ছিল না যদিও, তারপরেও ওই বুয়েট পরীক্ষা নিছে, সেখানে এরকম কোশ্চেন দিছে যে লিটারেচার থেকেও মানে বিসিএস রিলেটেড কোশ্চেন করছিল। ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটি এটার জন্য হচ্ছে বুয়েটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই যে পুরাটার জন্য নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য ডায়াগোনাল নামে একটা বই আছে, ওই বইটা দেখা যেতে পারে। আর এমনি প্রত্যেকটা বই যেমন বিসিএস এর বই আমি ওইভাবেই পড়ছিলাম। বাংলার জন্য হচ্ছে MP3, ইংলিশের জন্য মাস্টার, আর ম্যাথের জন্য হচ্ছে ম্যাথ আমি আসলে ওইভাবে পড়ি নাই, ম্যাথ আগারওয়ালের ম্যাথ পড়ছিলাম। আর জিকে হচ্ছে MP3 দুইটা পড়ছিলাম। এই হচ্ছে প্রিপারেশন। তবে কারো যদি সময় কম থাকে, আমার পরামর্শ জব সলিউশন মানে বিসিএস জব সলিউশন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো বেশি বেশি করে পড়লেই হয়তো কমন পড়ার সম্ভাবনাই বেশি। নেক্সট। আচ্ছা, এই যে পেট্রো বাংলা 4th ইয়ারে যারা আছে বা ওরা কি কেউ আছে যারা হচ্ছে এবার শেষ করলো, তাদের জন্য এটা আর কি। আহ মোস্ট অফ দ্য না থার্ড ভাইয়া ইয়ার নাই। এবং ফোর্থ ইয়ার থেকে আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এই যে পেট্রো বাংলা নতুন একটা সার্কুলার হয়েছে, সেখানে 4জন আইপি ইঞ্জিনিয়ার নেওয়া হবে। সেটার জন্য যে পরীক্ষাটা হবে, সেখানে রিটেন পার্টের যে পরীক্ষা, একটা পরীক্ষা বুয়েটটি নেবে আর কি। ওখানে হচ্ছে MCQ থাকবে 60 মার্কসের আর রিটেন থাকবে 40 মার্কসের। 60 মার্কসের মধ্যে বাংলায় 15টা, ইংলিশে 15টা, ম্যাথে 15টা, জিকে 15টা, এই টোটাল 60 মার্কস। এই 60 মার্কস হচ্ছে MCQ থাকবে, আর রিটেন থাকবে হচ্ছে 40 মার্কসের। সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল, যে ডিপার্টমেন্টাল পার্টটা আমি কথা বলতেছিলাম আর কি, এই যে রানিং যে সার্কুলারটা আছে এখন, এটাই। নেক্সট, আর কোনো কোশ্চেন আছে কারো? মানে আমি জি ভাই, কি রিলেটেড, আচ্ছা আমি কি রিলেটেড কাজ করি না করি এগুলো নিয়ে কোনো কোশ্চেন? জি ভাইয়া। আচ্ছা, আমি হচ্ছে আহ, আমাদের বিটাক থেকে আমাকে পোস্টিং দেওয়া হয়েছে চট্টগ্রামে, চট্টগ্রাম বিটাকে। তো ওখানে হচ্ছে আমি প্রোডাকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট এবং আইডি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটার সাথে আছি, এবং পাশাপাশি আমি ফাউন্ড্রিটা দেখি। তো প্রোডাকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট হচ্ছে অনেকটা প্ল্যানিং এর মতো, এবং পিসিডি আমরা শর্টে বলি। তো পিসিডির কাজ হচ্ছে আমরা একদম অর্ডার নেওয়া থেকে শুরু করে এবং সাপ্লাই দেওয়া মানে একদম বায়ার পর্যন্ত, পার্টি পর্যন্ত ওই আমাদের প্রোডাক্টটা বা ওই জবটা পৌঁছায় দেওয়া হচ্ছে আমাদের কাজ। ফার্স্টে আমি হচ্ছে যেই জবটা নিতে হবে তা আমি নিয়ে জবটা দেখে আমাদের করা পসিবল কিনা, ফিজিবল কিনা। তারপরে ওইটার হচ্ছে ম্যাটেরিয়াল কস্টিং করি এবং অন্যান্য কস্ট হিসাব করে যে এটা এত টাকা পড়বে বা এত দাম পড়বে। ওইটা করার পরে আমি হচ্ছে আমার সাথে আমি নর্মালি, আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমি এক্সিএন একজন স্যার আছে, ওনাকে আমি আর কি হেল্প করি। উনি মানে আমরা দুইজন মিলেই কাজ করি। কস্টিং করার পরে আমরা পার্টিকে বলি যে এই কস্টে হবে কিনা, মানে উনি করতে ইচ্ছুক কিনা। তো উনি যদি রাজি থাকে তাহলে আমরা একটা কোটেশন দেই, বা কোটেশন দেওয়ার পরে এগুলো আর কি আমাদের কাজ। তো আমি শর্টে মানে সহজে বলি, এইসব আসলে ভাষা ল্যাঙ্গুয়েজ এখন কঠিন মনে হবে। তো রাজি থাকলে আমরা ওই কাজটা নিয়ে নেই, এবং আমি একটা টাইম দিয়ে দেই যে এতদিনের মধ্যে আমি কাজটা করতে পারবো। দেন ম্যাটেরিয়াল আমি হচ্ছে অর্ডার মানে ম্যাটেরিয়ালটাও আমি সাপ্লাই দিয়ে দেই। আমাদের একজন ইঞ্জিনিয়ার আছে যে হচ্ছে মেকানিক্যাল সাইডের, উনি হচ্ছে বুয়েটের, উনি হচ্ছে ওই শপে বসে, শপ ইনচার্জ। ওনাকে আমি হচ্ছে সব বুঝাই দেই এইভাবে এইভাবে কাজ করতে হবে। উনি হচ্ছে ওইভাবে, ওনার টাইম লিমিটও দিয়ে দেয়, উনি ওইভাবে কাজটা উঠায় নেয় ওনার লোকজন দিয়ে। উঠানোর পরে আমি ওই কাজ আবার জব ডেলিভারি দিয়ে দেই, এবং অনেক সময় যেটা হয় আমরা নিজেদের লোক দিয়েও গিয়ে ওটা সেট আপ করাই দিয়ে আসি। এই হচ্ছে আমার কাজ। আর আমি ফাউন্ড্রিতে হচ্ছে প্যাটার্ন শপ, এবং আমার ফাউন্ড্রি আছে কাস্টিং যে পার্টটা আছে, আমি ওইটা কাজ করি, ওইটা নিয়ে কাজ করি। জি ভাই, ধন্যবাদ। ভাইয়া, আহ অনেক ক্ষেত্রে তো এমন হয়ে থাকে যে বেসরকারি চাকরিগুলোর ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কিংটা অনেক বেশি কাজে লাগে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কি এরকম কিছু হয়? গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, মানে নর্মালি এই নেটওয়ার্কিং অত বেশি কাজে দেয় না। তারপরও আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার একটা ভালো একটা কাজে লাগছে, সেটা হচ্ছে আমাদের ভার্সিটির সাথে আহ বিটাকের একটা MOU সাইন হয়েছিল। এতে যেটা হয়েছে, ওনারা আমাদের ভার্সিটিকে পজিটিভলি দেখছে এবং পজিটিভলি চিনে, এবং স্যারদের সাথে ওনাদের একটা ভালো গুড রিলেশন থাকার ক্ষেত্রে ওইরকম তাছাড়া কোনো ইয়ে পাওয়া যায় না। ভাই, আইপি রিলেটেড চাকরির সংখ্যা তো এখন বাড়ছে বর্তমানে, তো আমরা এই হ্যাঁ হ্যাঁ, চাকরিগুলো সহজে এটা খুঁজে বাড়বে, পাবো আরো কিভাবে? বাড়বে। এটা পাওয়ার জন্য আমি হচ্ছে একটা অ্যাপস ইউজ করি, সেটা হচ্ছে জব সার্কুলার।
ওই অ্যাপসেই সকল সরকারি চাকরির সার্কুলার ওইটা নোটিফিকেশন আকারে আমার ফোনে আসে। তো শিকাল আছে ওইসব গ্রুপে জয়েন থাকলে দেখা যাবে যে ওই সার্কুলারের মধ্যে আসলে সার্কুলার হলে সবাই জেনেই যায় আর কি। জি ভাইয়া। ভাইয়া, আমাদের যেমন হচ্ছে সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে পে স্কেল, বেতন এগুলো তো আগে থেকেই ঠিক করা থাকে। কোনো ক্ষেত্রে কি হ্যাঁ, হ্যাঁ। নেগোসিয়েশনের অপশন থাকে কখনো? না, না, কোনো নেগোসিয়েশনের অপশন নাই। আমি আমাদের নর্মালি 9 গ্রেড, যেটা আমরা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলে 9 গ্রেডে স্যালারি হয়, যেগুলো হচ্ছে ডিরেক্ট সরাসরি রাজস্ব খাত থেকে স্যালারি হয় যাদের, মানে ডিরেক্ট সরকারি। আর কিছু আছে স্বায়ত্তশাসিত, সেখানে আমাদের এখন আর ওইরকম মানে আমাদের সার্কুলার আইপির সেরকম সার্কুলার আমি দেখি না। তো ওগুলোতে হচ্ছে একটু স্যালারি বেশি, আর আমাদের এমনি হচ্ছে পে স্কেল, জাতীয় পে স্কেলে 9 গ্রেড, ওইটাতে স্যালারি দেওয়া হয়। ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলে দুইটা ইনক্রিমেন্ট পাওয়া যায়, প্রথমে 22,000, তো সেখানে হচ্ছে আমরা 24,260 টাকা আমাদের স্কেল। আচ্ছা ভাইয়া। ভাইয়া, ইন্টারভিউ এর ক্ষেত্রে আমাদের যেগুলা কি কি ধরনের প্রিপারেশন থাকলে আমরা ইন্টারভিউটা ভালোভাবে ফেস করতে পারবো? ইন্টারভিউ বেসিক ওই যে ভাই একটা কথা বলছিল যে সিলেবাস ধরে ধরে যে টপিক গুলোর নাম আছে ওই নাম গুলো সার্চ করে বা আইডিয়া নিয়ে যাওয়া, ওই আইডিয়াটাই নিয়ে যাইতে হবে। তো আমাকে ইন্টারভিউতে আসলে ইন্টারভিউ কেমন হবে কি হবে এটা ডিপেন্ড করে পুরাটাই যে ইন্টারভিউ নিবে ওনার উপরে। এটা আসলে বলা যায় না যে আমাকে কি কোশ্চেন করবে। ইন্টারভিউ এর কোশ্চেনের আসলে কোনো লিমিট নাই, লিমিটলেস। তো তারপরেও আমরা যেটা করি, আমরা হচ্ছে নিজের জেলা সম্পর্কে জেনে যাই, নিজের মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনে যাই, এগুলো হচ্ছে জেনারেল ব্যাপার। আর পাশাপাশি ডিপার্টমেন্টের যেসব জিনিস, যেসব টার্মিনোলজি আছে, এগুলো মানে আমাকে তো আর ওইখানে ম্যাথ করতে দিবে না ইন্টারভিউতে। মানে এমন কিছু কোশ্চেন করবে যেগুলো ডেফিনেশন এক কথায় উত্তর দেয়া যায়, বা একটু কথা বলে, মানে অত বড় কিছু প্রশ্ন করবে না। যেমন আমাকে কোশ্চেন করা হয়েছিল যে কিভাবে পাওয়ার ট্রান্সমিশন হয়, মানে একটা মেশিনের বা একটা মেকানিক্যাল সিস্টেমে পাওয়ার ট্রান্সমিশনের পদ্ধতি কি কি, এরকম কোশ্চেন করা হয়েছিল। তো আমি ওগুলো মানে ওইভাবেই অ্যান্সার করছিলাম। মানে ওগুলো তো যদি জানা থাকে পারাই যায়, যে গিয়ার, পুলি, এগুলো দিয়ে পাওয়ার ট্রান্সমিশন করা যায়, বা চেইন। জি মেকানিক্যালের ভাইয়া। ক্ষেত্রে, ইলেকট্রিক ক্ষেত্রে তো অন্য ব্যাপার। জি ভাইয়া। আমরা সেশনের প্রায় শেষ দিকে চলে এসেছি। ভাইয়া, এখন আপনার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে চাই যে হ্যাঁ, চাকরি করার ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে কোনটা করা উচিত বা উচিত না এখানে চাকরি করার ক্ষেত্রে? মানে বুঝি নাই কোনটা পড়া করা আহ, উচিত। মানে হ্যাঁ, আহ কি কি করলে ভালো হতো বা কি কি করা উচিত হয়নি এরকম? আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের এখানে ওই আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন ছিলাম তখন সিএনসি মেশিনটা ছিল না। তোমরা তো খুবই লাকি যে ওখানে একটা নতুন সিএনসি মেশিন আসছে। তোমরা হয়তো সিএনসি প্রোগ্রামিংটা শিখে আসবা। জি। এখন তো সবকিছু সিএনসি তে হচ্ছে। তো আমাদের বিটাকেও, মানে চট্টগ্রাম বিটাকে সিএনসি ছিল আগে, ওগুলো আর কি ইঞ্জিনিয়ার শর্টেজের কারণে চালানো যায় নাই। আমরা যে নতুন ভাবে এখন আবার শিখতেছি এই সিএনসি। তো আমার যদি আগের থেকে এটা ভালো করে, আরো ভালো করে যদি আমি শিখে আসতে পারতাম, হয়তো এটা কাজে লাগাতে পারতাম। জি আর ভাইয়া। আসলে বিটাকের কার্যাবলী সম্পর্কে তো তোমরা জানোই, বিটাকে হচ্ছে দুইটা কাজ করা হয়, একটা ট্রেনিং আর একটা হচ্ছে প্রোডাকশন। ট্রেনিং জি। যেই পার্টটা, ওটা হচ্ছে মানে ট্রেনিং এর পার্টটা তো ইজি, মানে এমনি আমরা হচ্ছে ট্রেনিং এর পার্টটা যেটা করি, ওই ইন্টার্ন কিছু আসে, আবার নিজেদেরও মানে আমাদের কিছু মানে অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত যে লোকজন আছে তাদেরকে আমরা ট্রেন আপ করে একটা লেভেলে নিয়ে আমরা হচ্ছে ম্যান পাওয়ার সাপ্লাই দেই ইন্ডাস্ট্রিতে। তো এটা একটা। আর আমরা হচ্ছে আহ, আমদানি বিকল্প হচ্ছে যে মেশিন পার্টস গুলো, ওগুলো আমরা তৈরি করে থাকি। তো এই হচ্ছে আমাদের কাজ। এই কাজ সবাইকে আসলে কি সব ইনভলভ থাকতে হয়। আর আমি যে আজকে পিসিডি তে আছি বা আইডি তে আছি, মানে আইপি তে পড়ছি বলে এরকম না। মানে আমাকেও মেশিন শপে যাইতে হবে, বা আমাকেও ওই সিএনসি মেশিন চালাতে হবে। মানে সবাইকে সবকিছু এখানে করতে হয়। মানে মেকানিক্যাল পড়ে আসছে বলেই যে সে মেকানিক্যালের ইয়াতে থাকবে, মেশিন শপে থাকবে, এমন না। এখানে আসলে মানে চাকরি পাওয়া পর্যন্ত ডিপার্টমেন্ট মানে আলাদা, বাট চাকরি পাওয়ার পরে আর ডিপার্টমেন্ট আলাদা থাকে না। শুধুমাত্র ইলেকট্রিক্যাল ওদের একটু আলাদা থাকে, আমরা মেকানিক্যাল, আইপি আর মেটালার্জি প্রায় সবাই সেম কাজ করি। আহ, কথা সাউন্ড আসতেছে না। সরি।
আপনি এখন যে অবস্থানে চাকরি করছেন 5 থেকে 10 বছর পরে আপনি আপনার ক্যারিয়ারটাকে কোথায় দেখতে চাচ্ছেন বা আসলে পাবেন গভর্নমেন্ট এরকম? জি ভাইয়া, ভাই আপনি মিউট হয়ে গেছেন। প্রাইভেট জবে যেরকম হচ্ছে স্কিলের উপর অনেক কিছু ডিপেন্ড করে, সরকারি জবে আসলে স্কিলের উপর অতটা ওরকম ডিপেন্ড করে না। সরকারি জবে এক সার্টেন টাইম পিরিয়ড পার করার পরে হচ্ছে প্রমোশনটা হয়। তো আমাদের এখানে প্রবিধান মালায় আছে 5 বছর পরে হচ্ছে আমরা নির্বাহী প্রকৌশলী হতে পারবো। মানে এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। তারপরে যদি পদ মানে থাকা থাকা সাপেক্ষে, তো স্পেশাল কেস অনেক সময় হয় যখন খালি থাকে, তখন হচ্ছে এরকম হয় যে আহ, এখন এরকম হয় যে প্রমোশন দিয়ে দিচ্ছে, আবার অনেকের 9-10 বছর লেগে যাচ্ছে। তবে এই সব ক্ষেত্রে কিছুটা স্কিল দেখাতে পারলে লাভ আছে, মানে ইনোভেশন টাইপের কিছু। আমাদের এখন নতুন একটা, ও বিটাকে আরো একটা উইং যোগ হয়েছে, গবেষণা এবং উন্নয়ন, মানে ইনোভেশন, রিসার্চ, এই এই টাইপের কাজ। তো এগুলো করাই লাগবে, বা এরকম যারা করবে তাদের একটু গ্রোথটা একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই আহ, আচ্ছা ভাই, আমরা প্রায় আর 5 মিনিট আছে। কারোর কোনো প্রশ্ন থাকলে তারা করতে পারেন চ্যাট বক্সে। হ্যাঁ, কোশ্চেন থাকলে। নয়েজ। এখানে আমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন এরকম থাকে, যখন আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেব অনেক লম্বা সময় ধরে প্রিপারেশন নিতে হয়, সেক্ষেত্রে দেখা যায় বেশ কিছু বইও আমাদের ম্যাটেরিয়ালসও ফলো করা লাগে। একটা কমন কোশ্চেন থাকে যে আমরা সেলফ স্টাডি করব নাকি কোচিং করব। আবার আরেক ধরনের বিড়ম্বনা থাকে কোন ধরনের বই আমরা ফলো করব। এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, এটা আসলে আমরা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি আমি আমার পড়ার ক্ষেত্রে আমি কোনো কোচিং এ প্রথমত যাই নাই, নিজে নিজেই পড়েছি। তো আমি একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য। আমি তো জেনারেল প্রিপারেশন নিছি, তো আমি হচ্ছে ব্যাংকের একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম কিছুদিন আগে, সিনিয়র অফিসারের পরীক্ষার আগে। তো ওখানে হচ্ছে আমি রিটেন আমার পরীক্ষাগুলো দিতাম, জাস্ট পরীক্ষাগুলো দিতাম। তো পরীক্ষা দেওয়ার জন্য একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম। এটা ম্যান টু ম্যান ভেরি। তুমি নিজে মডেল টেস্টের বই কিনে সেখানে পরীক্ষা দিতে পারো, বা নিজের যদি পড়া না হয় সেক্ষেত্রে তুমি নিজে রুটিন করতে পারতেছো না, কোচিং তোমাকে ওইভাবে চাকরি পাওয়াই দিবে না, তোমাকেই পড়তে হবে, তোমাকেই সবকিছু করতে হবে। তো এটা ডিপেন্ড করে তোমার লাগবে কি লাগবে না, এটা তোমাকেই বুঝতে হবে, যেহেতু তোমরা এখন একটু বড় হয়েছো, তুমি তো মানে নিজেই বুঝতে পারা যাবে আর কি। কোচিং এ থাকলে সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। অনেকের হয় কি, অনেক দূর থেকে যায়, টাইম ওয়েস্ট হয়, কোচিং থেকে যাওয়া আসায় অনেক ক্লান্তি হয়, এই আর কি। আর বই ফলোর ব্যাপারে হচ্ছে আহ, আমি যেই বইগুলো ফলো করছি সেগুলো তো হয়তো আমি বলছি, বাংলার জন্য MP3 পড়ছিলাম। আর যে কোনো বই পড়া যেতে পারে আসলে, মেইনলি বাজারে অনেক রকমের বই আছে। স্পেসিফিক ভাবে কোনো বইয়ের নাম আসলে বলা ঠিক না। যে যে বই পড়ে সুবিধা, মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেকগুলা বই মানে 2-3টা বই নিয়ে সামনে নিয়ে তুমি দেখো, তোমার যেটা তোমার কাছে ইজি লাগে তুমি সেটাই পড়ো। সব বইতে আসলে অলমোস্ট সেম জিনিসই থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অমুক BCS এ কি আসছে, অমুক ব্যাংকের পরীক্ষায় কি আসছে, এগুলোই থাকে। তাই বইয়ে বইয়ে অত হেরফের হয় না। একটু যেগুলো একটু ভুল ত্রুটি কম আছে, এই টাইপের কোনো একটা বই নিলেই হবে। বাজারের যে কোনো বই, মানে কোনো নির্দিষ্ট কোনো বই নাই যে এই বই পড়তে হবে। জি ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় শোয়েব মোহাম্মদ স্যার উপস্থিত হয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এনামুল। জুনিয়রদের আহ, টাইম দিলা। সমস্যা নাই ভাই। যাই হোক, খুবই ভালো লাগতেছে। আর এই যে তোমার সাবজেক্টিভ প্রিপারেশনের জন্য কোনো বই কি সাজেস্ট করছিলা? আসলে সাবজেক্টিভ প্রিপারেশনের জন্য আমাদের আইপির তো এরকম ভাই সার্কুলার হয় না, এরকম কোনো বই নাই আমার জানা মতে, কোনো বই নাই। তবে আমার ওই আচ্ছা আচ্ছা। বুয়েটে অ্যাডমিশনের জন্য আমার কাছে একটা মানে PDF আছে, ওইটা আমি দিতে পারবো। আর এমনি কোনো বই নাই, নিজে নিজেই হচ্ছে বিভিন্ন
নিজেই নোট করে করে পড়তে হবে আর কি, মানে আচ্ছা, এই ক্ষেত্রে তোমার এই যে আমি যেটা বলি যে সেটা হচ্ছে যে নন ক্যাডার যেটা আহ, লিখিত যে বইটা বিসিএস এর মেকানিক্যালের জন্য, ওইটা হ্যাঁ কিন্তু হ্যাঁ বেশ ভালো বাংলায় লেখা যেটা। এছাড়া আর এস কুর্মির একটা বই আছে, আর প্রবীণ কুমারের একটা বই আছে, মোটামুটি সামারাইজ করা। তো হ্যাঁ। এইটা দেখতে পারে ওরা। ও রুয়েটের ইমরান স্যারের একটা বই আছে, এটা বই মেকানিক্যাল আছে। রিলেটেড, হুম। ভালো। ওইটা হচ্ছে পড়া যেতে পারে। আর হুম। একটু যেহেতু এখন গভর্নমেন্ট জবে আসলে মেকানিক্যাল সাইডটাতে একটু বেশি ওরা, মানে যেখানেই পরীক্ষা হয় মেকানিক্যাল সাইড থেকে কোশ্চেন থাকেই, তো এখানে ওই কিন্তু বইটা ম্যানুফ্যাকচারিং প্রসেস খুব ইম্পর্টেন্ট, ম্যানুফ্যাকচারিং প্রসেস মেশিন টুল। মেশিন টুলস ভাই, আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস মেশিন টুলস, এবং ইয়ার থেকেও প্রশ্ন করছে, আমাদের ওই ফ্লুইড মেকানিক্স থার্মোডিনামিক্স ওগুলোর থেকেও প্রশ্ন করছিল। তো করবেই স্যার কম বেশি। একটু ইন্টারাপ্ট করবো আপনাদেরকে। মিটিং এর আর 1 মিনিটেরও কম সময় আছে। চ্যাট বক্সে নতুন লিঙ্ক দিচ্ছে, ওখানে যদি আমরা সবাই জয়েন করি স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। এটা Thank you. শেষ হয়ে যাবে। নতুন সেশনে সবাইকে স্বাগতম। স্যার আপনারা এখন বলতে পারেন এটাতে, অলমোস্ট সবাই চলে আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আপনারা হচ্ছে যারা এই যে আয়োজক কমিটি, যারা এই যে আয়োজনের সাথে যুক্ত ছিলেন, আসলে সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ দিব। আর আমি নিজেও চাইতাম যে এই ধরনের সেশন হোক আমাদের, কেননা আসলে পড়াশোনার পাশাপাশি দেখা যায় যে জব সেক্টর সম্বন্ধে এবং জবের প্রিপারেশনের ব্যাপারে আমাদের গ্রাজুয়েটদের কম বেশি অজ্ঞতা বা একটু কম জানার প্রবণতা আছে, আছেই বলবো। তো এটা থাকার কারণে দেখা যায় যে আহ, বের হওয়া থেকে শুরু করে জব পাওয়া পর্যন্ত কোনো সময় একটা গ্যাপের সৃষ্টি হয়, এবং এটা ওই যে ইনামুল যেটা বলতেছিল, তা আমার ক্ষেত্রেও সত্য, ইনামুলের ক্ষেত্রেও সত্য। এর আগের সেশন গুলোতেও আপনারা দেখেছেন যে অনেক সময় দেখা যায় যে আমরা বের হওয়ার পরে প্রস্তুতিটা নেওয়া শুরু করি। এই জায়গা থেকে বের হয়ে আসার একটাই উপায় যে অ্যালুমনাইদের যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে নিয়ে এসে এই ধরনের ইন্টারেক্টিভ সেশন খুবই ফলপ্রসূ হবে বলে মনে করি। তো যাই হোক, এনামুল তুমি কন্টিনিউ করো ভাই। আচ্ছা ভাই। আচ্ছা, এই তো, আর কারো কিছু কি জানার আছে? না একটা ভাই, একটা সম্ভবত আর। আর জি একটা ভাই। কোশ্চেন করতে, ওই যে ইউনিভার্সিটি বা লিঙ্ক, মানে এই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে লিঙ্ক কোনো ম্যাটার করে কিনা? জি ভাই। লিঙ্ক টিঙ্ক ওইরকম কোনো লিঙ্ক ম্যাটার করে না, পরীক্ষা ভালো দিলে আর এমনি যতটুকু হেল্প দরকার স্যাররা করবেন, মানে যদি কোনো রিকমেন্ডেশন লাগে বা যে কোনো জায়গায় যেরকম লাগে সেই সব জায়গায় স্যাররা ইনশাল্লাহ করে। তো ওইরকম কিছু লাগবে না, রিটেন পরীক্ষাটা ভালো দিতে হবে সবার, সবচেয়ে যেটা মানে ইম্পর্টেন্ট আর কি। আর এই আর এমনি হচ্ছে যে কোনো যেটা করতে পারো, মানে আমার ফেসবুক আইডি আছে, আমি ফেসবুক আইডিতে অনেক বেশি অ্যাক্টিভ থাকি, এবং হোয়াটসঅ্যাপও আছে, ওইখানে নক করলে অথবা ফোন দিলে যে কোনো সময় যে কোনো হেল্প লাগলে আমি হেল্প করতে পারবো। আবার আমাদের ভার্সিটি থেকে তো সবাই হয়তো ইন্টার্নিতে বিটাকেই যায়, মানে এটা মনে হয় 4-1-এ ভাই। হ্যাঁ, 4-1-এ, তো 4-1-এ এক্ষেত্রে বিটাকে। হ্যাঁ হ্যাঁ 4-1-এ আমরা সবাই করছি আর কি, ভার্সিটি থেকে সবাই যায়। এক্ষেত্রেও যদি কোনো সমস্যা হয় ওখানে গিয়ে, বা যে কোনো ধরনের সমস্যা হলে যোগাযোগ করলে আশা করি হেল্প করতে পারবো। তো ওইখানে এটা মনে হয় একটা কোর্স আছে তোমাদের ওই যে সিএনসির উপরে বা হ্যাঁ হ্যাঁ, ডিজাইনের উপরে।
টিএনসির উপরে আছে, পিএলসির উপরে হ্যাঁ, আছে। তো ওই যে সাইদরা করছিল, সাইদরা যে মনে হয় ওইটা 1 মাসের কোনো একটা নেগোসিয়েশন করে ওদের একটা কাস্টমাইজ প্যাকেজ বানায় নিয়েছিল, নিয়ে ওরা ওটা করছিল। তো হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা রিকমেন্ড করতেছিলে যে সিএনসি শেখার ব্যাপারে, তো এইখানে হয় কি, এইখানে আসলে স্টুডেন্টরা আমি খুব একটা সিএনসি ল্যাবে খুব আগ্রহ করে যাইতে দেখি না খুব একটা। তো কারণ সেক্ষেত্রে ভাই ওরা ওই অপরচুনিটি, হ্যাঁ ওইরকম মার্কস থাকে না, যে এই জন্য আর কি আমাদের আসলে কোর্স কারিকুলামে ওই যে মার্কস থাকে যেটা, সেটাই আমরা আর কি তো এইটা তো আসলে তো আসলে দিনগুলো রিসেন্ট ভাই, বোর্ড থেকে ঠিক করা, ওইটা তো আসলে চেঞ্জ করার উপায় নাই। তবে রিসেন্টলি হ্যাঁ আমি কিছু কাজ করাচ্ছি, ধরো তোমার এই যে আহ, এদের ব্যাচটা, এই যে ওদের বিশেষ করে ম্যানুফ্যাকচারিং প্রসেসের কিছু ল্যাব, প্র্যাকটিক্যাল কিছু কাজ, এই যে যশোর মানে বিভিন্ন ওয়ার্কশপ মালিকদের সাথে ওইটা চেয়ারম্যান স্যার ভাগটাগ করে দিয়ে কিছু ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে দিয়েছে, সেগুলো ওদের বানাইতে বলতেছে। তো আশা করতেছি যে কিছুটা চেঞ্জ আসবে, কিন্তু আসলে একবারে খুব ড্রাস্টিক্যাল চেঞ্জ রাতারাতি আনা পসিবল, যে যাই বলুক না। গ্রাজুয়ালি চেঞ্জ আসবে আসলে। গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আগে যেভাবে চলতো হুম সেভাবে চলতেছে না, সবাইকে স্কিল ডেভেলপ করতে হয়। হুম সবাই এই যে ইভেন ওই আমাদের অফিসে এমন সব আছে যে আর 2-1 বছর বা 6 মাস চাকরি আছে, ওদেরকেও নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন রকমের কম্পিউটারের বিভিন্ন কোর্স করাচ্ছি। তারপরে হচ্ছে আপনার কিছুদিন আগে ওরা এমনও কিছু লোক ছিল যারা হচ্ছে এই জুম মিটিং চালাতে পারে না, এটার উপরে একটা হুম সেদিন মানে আমি একটি ইনহাউস করাচ্ছিলাম আর কি। তো দিনগুলো চেঞ্জ হচ্ছে, আর সবাই মানে আমাদের আইপির এই গুরুত্বটা মানে আমাদের এখানে বুঝতে পারতেছে। তো আমাদের এখানে দেখেন সবচেয়ে বেশি কিন্তু 4 জন, মানে অন্যান্য মেকানিক্যাল 2 জন নিচে, ইলেকট্রিক্যাল 2 জন নিচে, কিন্তু আইপি নিচে 4 জন। চারজন। তো তো এর ইম্পর্টেন্সটা বুঝতে পারছে, সার্কুলার গুলো বাড়বে। আর প্রিপারেশন আসলে ভার্সিটি থাকা অবস্থায় নেওয়া উচিত। মানে আমি ওই বেসিক জিনিসগুলো ভার্সিটি থাকা অবস্থায়, আমি হয়তো ওই যে বড় বড় ম্যাথ ট্যাথ ওগুলো অত মানে ইয়াতে থাকতো না, কিন্তু আমি ওই বেসিক যেই জিনিস, যে টার্ম, এই টার্মটা হচ্ছে এরকম। আমাদের বিটাকে ভাই প্রশ্ন আসলে 40টা, 40টার মধ্যে হচ্ছে 25টা ছিল ডিপার্টমেন্টাল, আর নন ডিপার্টমেন্টাল ছিল 15টা। তো ডিপার্টমেন্টাল কোশ্চেন গুলো ছিল 2 মার্কস করে, 2 মার্কস করে থাকলে, আর আমাদের টাইমও তো থাকে কম, এই জন্য অনেক বড় টাইপের কোনো কিছু আসে না পরীক্ষাতে, হুম এগুলো একদম বেসিক থেকে। মানে আইর প্রশ্নও আসছিল, আবার মেকানিক্যালের প্রশ্নও আসছিল। তো এই জন্য কোনোটা মানে প্রোডাকশন সাইডটাও পড়তে হবে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাইডটাও পড়তে হবে। তো আমরা যেটা করি ফোর্থ ইয়ারের লাস্টের দিকে এসে মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপরেই বেশি গুরুত্ব দিয়ে দেই। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, হুম আমরা অপারেশনস ম্যানেজমেন্ট, এই সাবজেক্ট গুলোর উপর বেশি গুরুত্ব দেই। আগে যে 1-1 বা 1-2 তে 2-1 এ যেসব কোর্স পড়ে আসি, ওগুলো আস্তে আস্তে আমাদের মাথা থেকে মানে চলে যেতে চায়। তো ওই জিনিসগুলো যদি আমরা নোট করে রাখতে পারি, বেসিক জিনিসগুলো নোট করে মানে একটা খাতার মধ্যে অল্প অল্প করে লিখে লিখে রাখলাম, তাও দেখা যাবে 4 বছর শেষে আমার কিছু একটা মানে ইয়া করতে পারলাম। মানে এই জিনিসটা গোছায় পড়াটাই অনেক জটিল মনে হয়। আর অনেকে অ্যাপ্লাই করে না, যে 4টা মাত্র, 2টা মাত্র পোস্ট, আমার তো সবগুলো লাগবে না, আমার তো লাগবে একটা পোস্ট। আবার অনেকে এরকম হীনমন্যতায় ভোগে যে না আমি জাজ থেকে পড়ছি, আমার হয়তো নিবে না। মজার ব্যাপার হুম। হচ্ছে বুয়েট থেকেও আসছিল আমাদের ভাইবার মধ্যে, বুয়েটের কেউই টিকে নাই, রুয়েটের কেউই টিকে নাই, হুম। কুয়েটের কেউই টিকে নাই। আমরা সাস্টের 2 জন, ডুয়েটের 1 জন, আর আমি জাস্টের। তো এই ভার্সিটি না, নিয়ে এটা ঠিক। ভার্সিটি নিয়ে আসলে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, কারণ আমি নিজেও কা- প্রথম দিকে একাডেমিক জব গুলাতে দিতাম না। তো আমি যখন এই যে ডুয়েটে, যে গাজীপুর ডুয়েটে পরীক্ষা দিলাম, তখন আমি বুঝলাম যে আসলে এরকম হীনমন্যতার ভোগার আসলে কোনো কারণ নাই। কারণ কারণ নাই বুয়েটের ভাই, সাথেও অনেক জায়গায় পরীক্ষা দিছি, তো আসলে তারা ডেফিনেটলি অনেক বেশি ট্যালেন্টেড, ট্যালেন্টেড। নিঃসন্দেহে। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি প্রস্তুতি সেইভাবে নিই, সেক্ষেত্রে আসলে এই ধরনের পরীক্ষায় আমার যথেষ্ট ভালো করার সুযোগ থাকে। এবং এইখানে রিটেনে ভালো করলে তারে বাদ দেওয়াটা খুবই টাফ হয়ে যায়। টাফ হয়ে যায়, তো ওইটাই এই ভাই। জন্য মানে হুম সামনে যেভাবে সার্কুলার, মানে আমরা যেভাবে কাজ করছি, সবাই মিলে কাজ করতেছিলাম বা চেষ্টা করতেছিলাম, এভাবে করলে বা যে কাজ করছি, আমার মনে হয় যে সামনে আরো সার্কুলার বাড়বে। তো একটু মানে ভার্সিটিতে থাকা অবস্থায় আমরা যারা একটু গভর্নমেন্ট জব করতে চাই, গভর্নমেন্ট জব কেন, যে কোনো জবই করতে চাই, আমরা আসলে ডিপার্টমেন্টের উপর একটু গুরুত্ব হ্যাঁ দেওয়া হ্যাঁ, উচিত।
যে কোনো জব ডিপার্টমেন্ট করতে গেলেই কিন্তু এই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, এই যে তোমার মেশিন টুলস বা তোমার এই যে মানে সাপ্লাই চেইন বা কোয়ালিটি অপারেশন ম্যানেজমেন্ট, এইগুলা কিন্তু সব জায়গায় দরকার। একটু সব গার্মেন্টস এ কাজ জায়গায়। করতে গেলেও লাগবে, গার্মেন্টস এ হয়তো বা এই যে মেশিন টুল টুল লাগবে না, কিন্তু এই আই সেক্টর জিনিসগুলো লাগবে। সবাই তো আর আরএমজি সেক্টরে ভাই যাবে না, কেউ ওই যে ওয়ালটন বা আরো ম্যানুফ্যাকচারিং যেসব জিনিস আসতেছে এখন, ওই যে অনেক আমাদের দেশে সব কার অটো, ম্যানুফ্যাকচার। হ্যাঁ, অটো ইন্ডাস্ট্রিটা আমিও এটা টার্গেটে আছি। যদি সবাই বলি যে যদি অটোমোবাইল ধরা যায়, তা আগামী 10-15টা ব্যাচ চাকরির জন্য কোনো চিন্তা করা লাগবে না। চিন্তা করা লাগবে না, মানে প্রাইভেটে আমরা আসলে খুব একটা মানে ওই ওই সাইড না গুলোতে না, বেশি ভালো মনে হয় অবস্থানে আগাতে। নেই, ভালো অবস্থানে নেই, এটা আমিও স্বীকার করতেছি। তবে আগাচ্ছে ভাইরা অনেকে, ওই যে ভালো ভালো ইয়াতে যাচ্ছে। আমি যে ওয়ালটনে ভাইবা দিছিলাম হ্যাঁ। ভাই এই চাকরিতে আসার আগে, তো ওরা ভাই ভালো মানে অ্যামাউন্টই অফার করে, আর ওরা হচ্ছে আইপি কে অনেক ভালোভাবেই দেখে, হুম। ভার্সিটি দেখে বা আমাদের ইয়া দেখে ওইরকম মানে মানে আমাদের ভাইরা তো এর আগেও আছে অনেকজনই, মানে কয়েকজন আছে, দুই দুই তিনজন মনে হয় আছে। তো আমাদের হুম। ভার্সিটি সম্পর্কে ওনারাও অনেকে আর কি পজিটিভ। তো মোটামুটি আমাদের স্টুডেন্ট যেখানে জব করছে এখনো পর্যন্ত হয়তোবা খুব বড় জায়গায় চাকরি করে নাই, বা দেখা যাচ্ছে যে মিড রেঞ্জের কোম্পানিগুলোতে বেশি জব করছে, কিন্তু যেখানেই জব করছে না কেন এই সুনামটা কিন্তু আছে। আর যদি বলি যে এখন বড় বড় জায়গায় কিন্তু জব করতেছে অনেকে, অনেকে অনেক বড় পজিশনে চলে গেছে। আহ, হ্যাঁ, আমি একদম স্পেসিফিক এখানে নাম বলতেছি না, কিন্তু অনেকেই সিনিয়র যারা আছে তারা এখন অনেক বড়, অনেকে প্ল্যান্ট ম্যানেজার হয়ে গেছে, অনেকে ইভেন জি ভাই, এজিএম হয়ে গেছে। তো এগুলো জি তো ভাই। খারাপ না, এবং এই অল্প সময়ে মাত্র ধরো 10টা ব্যাচ বেরোইছে, তো জি ভাই। 10টা ব্যাচ বেরোনোর মধ্যে এত ভালো ভালো জায়গায় যাওয়াটাও আসলে এটাও গর্বের বিষয়। হ্যাঁ ভাই। যাই হোক, তো জি ভাই আমি যেটা এক মিনিট আমি যেটা বলতেছিলাম যে তোমাদের ওইখানে যে সিএনসি এবং পিএলসি যে কোর্সটা আছে, তো যেহেতু এরা এখানে ওইভাবে করতে চায় না, তো ওইখানে ট্রেনিং এ যে যদি কেউ করতে চায়, যে 1 মাসের একটা কাস্টমাইজ প্যাকেজ বানাই নিল ওরা সেইভাবে কথাবার্তা বলে, তো দেখা যাবে যে ওরা অ্যাটলিস্ট হাতে খড়িটা এখান থেকে হয়ে যাইতে পারে। বা এই ট্রেনিং গুলো বেশি হয় ওই হুম, টুল টুল ইনস্টিটিউটে, ওইখানে টুল হচ্ছে ইনস্টিটিউট, হ্যাঁ। ওইখানে গিয়ে যোগাযোগ করলেই হবে। ওখানে যে ইঞ্জিনিয়ার আছে এখন, ওই একজন ছিল ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, আহসানুল্লাহর আইপির আর কি, ওই আচ্ছা ভাইয়ের সাথে আচ্ছা। আমার তো এর আগে আমি কয়েকজন স্টুডেন্ট ভর্তিও করে দিছি, মানে বললে সমস্যা হয় না তো ওনার সাথে। উনি তো এখন আবার ওনাকে আবার শপে দিছে, আর নতুন কোন ইঞ্জিনিয়ার আছে আমি জানি না, তবে যেই থাকুক মানে আমাদের এইসব ভার্সিটি থেকে গেলে মানে খুব খুশি হয়, মানে হ্যাঁ, ওনারা খুশি খুব হয়। আমি আমি নিজেও দেখছি, আমি নিজেও এখানে ট্রেনিং করার সময় এখানে আমি সারাদিন ফ্লোরে থাকতাম। তো ওরা বিরক্ত তো হয়ই না, বরং ওরা খুশি হয় যে কোনো কিছু একটা জিনিস জানতে চাইলে, বা তো ওরা আগ্রহী। ওদের যারা ইভেন যারা ওয়ার্কারও আছে ওরাও শেখানোর জন্য বেশ আগ্রহী, এটা কিন্তু আমি যতটুকু দেখছি। আমাদের প্রতিষ্ঠানে আজকে ভাই এই ট্রেনিং এর উপর বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আমি যেখানে আছি চট্টগ্রাম বিটাকে, এখানে সিএনসির আর কি ওই কোর্স এখনো চালু হয় নাই, মানে আমরা কয়েকজন ট্রেনিং করতেছি, নিজেরা শেখার চেষ্টা করতেছি। তো খুব শীঘ্রই আর কি আমরাও চালু করতে পারবো আশা করি। আচ্ছা আচ্ছা। এটার তো করি যে আমরা যদি আমাদের ভ্যাকেশনের টাইম যদি আমরা ট্রাই করি, সেটাকে আমরা করতে পারবো? 1 মাসের কোর্স, যেটা আমাদের ডিসেম্বরে কোর্স শেষ হয়ে যাওয়ার পর সময়টা থাকে। এটা আসলে স্লট খালি থাকার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, তো আগের থেকে যোগাযোগ করে রাখলে যদি ডিসেম্বরে খালি থাকে অবশ্যই অবশ্যই অ্যাকসেপ্ট করবে। তো আর আমি কথা বলবো, যদি যে কোনো যদি কয়েকজন মিলে করতে চাও তোমরা, তাহলে মানে কথা মানে আমার সাথে কথা বললেই হবে, আমি ওনাদের সাথে যোগাযোগ করে দেখতে পারি। সেরকম আগ্রহী কেউ থাকলে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, অনেক ভালো সেশন ছিল। ইয়ে মেহেদি, আমি একটা কথা এখানে অ্যাড করি যে আপনারা যে উদ্যোগটা নিছেন, তো এইটা আসলে পার্টিসিপেন্ট দেখে আমি গত সেশনেও ঢুকছিলাম একবার, তো ঢুকে বেশি সময় ছিলাম না, তো দেখলাম যে অনেক পার্টিসিপেন্ট আছে। আর আই সেশনের পার্টিসিপেন্ট কেমন ছিল? স্যার ওখানে 40+ ছিল স্যার। বাবা, তাহলে তো এটা কিন্তু হিউজ একটা অ্যাচিভমেন্ট আপনাদের জন্য আমি বলবো।
কেন এর আগের যে সেশন গুলো আমরা করেছি সেসব সেশন গুলোতে আহ, মানে ম্যাক্সিমাম 20 জন 22 জন থাকতো, এবং শেষের দিকে এসে দেখা যাইতো যে এই 8 জন 5 জন 9 জন 10 জন, এর বেশি থাকতো না। অনেক সময় দেখা যাইতো, অনেক সময় অনেক প্রথম দিকে অনেক বেশি থাকতে দেখছি, কিন্তু শেষের দিকে একদমই কারো পাওয়া যাইতো না। তো গত সেশনে তো দেখলাম যে একদম শেষ পর্যন্ত আমি যখন ঢুকছি তখন 33 জন আছে। অনেক ভালো অ্যাচিভমেন্ট। তো এই বিষয়টা এখানেই যাতে থেমে না যায়, আপনারা আরো যারা আছে সবাই নিয়ে আসার চেষ্টা করেন। আর সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো যে যারা হায়ার স্টাডিতে আগ্রহী, তো আমাদের সুমন ভাই আছে, সুমন স্যার আছেন, শহীদ স্যার আছেন, তাজিম ভাই আছেন। তো ওনাদের নিয়েও আপনারা একটা সেশন করতে পারেন পরবর্তীতে, বা পরবর্তী সময় আর কি মাথায় রাখতে পারেন এইগুলা। জি স্যার, এই ব্যাপারে আমরা অবশ্যই মাথায় রাখবো। তবে স্যার, সত্যি কথা বলতে কি, আমাদের অ্যালুমনি ভাইরা যারা আছে, বিশেষ করে এখানে এনামুল ভাই অনেক স্যাক্রিফাইস করছে, অনেক মানে অনেক। ভাই ছুটির মধ্যে বাসায় আছে, আজকে ফ্রেন্ডের বিয়ে ছিল, সারাদিন বিয়ে প্রোগ্রামে থাকার পরে আবার রাত হয়ে গেছে গ্রামের মধ্যে, সবকিছু মিলে ভাইয়ের স্যাক্রিফাইস অনেক। আমরা এখানে আসলে কিছু শেখার আছে। তো আমরা শুধু এনামুল ভাইয়ের প্রতি না, অন্য সব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি স্যার, আপনাকে তো আমি কখনো বলবো না, আপনার হেল্পের জন্য অনেক এ থাকবে আর কি। আর এদিকে তো যাক, আমি থার্ড, সরি থাকতে পারি নাই সব সময়। বুঝতে পারি। তারপরেও স্যার, আপনার যে গাইডলাইন, এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। পাশাপাশি আমার ছোট ভাইদের কথা, যেমন অর্পিতা, মুশফিক, শিহাব, এরা অনেক ভালো ছিল। আমরা আসলে চাচ্ছি এরা এরা যেরকম আমাদের কোঅপারেটিভ করতেছে, আমাদের সাথে যেভাবে সাপোর্ট দিচ্ছে, ইনশাল্লাহ আমরা আপনাদের সহায়তা এবং অ্যালুমনি এমনামুল ভাইদের সহায়তা পাইলে, আমাদের সিনিয়র ভাইদের সহায়তা পাইলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। কারণ আমাদের ডিপার্টমেন্টের বয়স তো অলরেডি 11 বছর বা 14 থেকে 15 বছর হইতে যাচ্ছে। আমাদের অনেক সিনিয়র মোটামুটি বেশ ভালো জায়গায় আছে। মাঝখানে একটু মজার ঘটনা বলি, রাত আসলে অনেক হয়ে যাচ্ছে, প্রায় 12টা বেজে যাচ্ছে, সেই 9টা থেকে সেশন শুরু হয়েছে। আহ শুভ ভাই প্রাইম মিনিস্টার অফিস এখন অফিসার পদে আছে। ভাইয়া লাস্টে আমাকে বললো, মানে ভাইয়া 3 দিন ধরে কথা হচ্ছিল, ভাইয়া বলছে আমার থাকার খুবই ইচ্ছা, কিন্তু ভাইয়া ঈদের দিনও অন ডিউটিতে ছিল। ঈদের পরের দিনও বলতেছে, মেহেদী ভাই আমি এখনো অন আচ্ছা। ডিউটিতে আছি। ইভেন লাস্টের দিকেও খোঁজ নিচ্ছে যে সেশন কেমন চলতেছে, তোমরা করতেছো কিনা। মানে খুবই একটা কোঅপারেটিভ, মানে এটা আমার কাছে মনে হয়েছে আমাদের কাছে একটা বড় পাওয়া। তো আমার থার্ড ইয়ারের ভাই যারা আছে, বিশেষ করে মুশফিক, অর্পিতা, শিহাব, আরো যারা যারা এখানে আমার কথা শুনতেছে, তোমরা দায়িত্ব নিয়ে কাজ করবে, ইনশাল্লাহ ভবিষ্যতে কন্টিনিউ করবা। আর ভাইয়ার তো থাকবেই, স্যাররাও থাকবে। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের আসলে প্রত্যেকেরই মানে নিজ ডিপার্টমেন্টের প্রতি একটা ভালোবাসা, দায়িত্ব সবসময় থাকে, থাকবে। আর তোমাদের যে কোনো কিছুতে হেল্প লাগলে বলবা নিঃসংকোচে, কারণ জি ভাইয়া। আমরা সবসময়। জি ভাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি একটা জিনিস খেয়াল করছি যে এইসব সরকারি যতগুলো সার্কুলার হয়েছে বেশিরভাগই স্বাস্থ্যের আর হচ্ছে বুয়েটের স্টুডেন্ট থাকতেছে। তো স্বাস্থ্যের ওরা বেশি থাকার কারণ হচ্ছে ওরা কিন্তু সংখ্যায়ও বেশি, আমরা কিন্তু সংখ্যায় কম, ওরা অনেক বেশি ভর্তি হয়। বুয়েটেও এখন 120টা সিট। তো এই জন্য মানে ভার্সিটি নিয়ে এরকম ইয়া করার দরকার নাই, স্যাররা যা পড়ায় ওইগুলো পড়লেই হবে, ওইগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসে, প্রশ্ন বাইরের থেকে আসে না। স্যাররা যা পড়ায় না, মানে ওইটা পড়লেই হবে। আমি শাস্ত্রের শীটও দেখছি, বুয়েটের শীটও দেখছি, ওই একদম সেম, মানে খুব বেশি হেরফের হয় না। শীট বলো বই বলো সব একই টাইপের। সো মেইনলি সিলেবাস আর কি, সিলেবাস দেখে দেখে ধরে ধরে ওই জিনিসগুলো পড়লে সরকারি বেসরকারি যাই বলো, আইপি রিলেটেড জব সব জায়গায় কাজে লাগবে। সো খাতায় লিখে লিখে কিছু কিছু জিনিস নোট করে রাখা ভালো। যেমন সবচেয়ে বেশি যে কোনো মানে একটা এই কয়েকটা টপিক মনে রাখতে পারো: ইফিসিয়েন্সির ম্যাথ, এসএমভি ইফিসিয়েন্সি, তার ইও কিউ এর ম্যাথ, এগুলো আসে পরীক্ষা সবসময়ই আসে। যারা ফোর্থ ইয়ারে আছো তারা বুঝবা না। জি ভাইয়া, কিছু কিছু টার্ম হচ্ছে নতুন লাগতেছে আমাদের কাছে অনেকেরই, এটাই। হ্যাঁ, ইও কিউ বাদ যায় না কোনো জায়গায়। আমি যতগুলো পরীক্ষা দিয়েছি ইও কিউ থাকেই। হ্যাঁ ভাই, আমিও মানে আইপি আর প্রাইভেট জবেও কিন্তু রিটেন পরীক্ষা হয়, মানে ভালো হ্যাঁ, ভালো যেগুলো সেগুলোতে কিন্তু রিটেন টেস্ট নিয়ে নেয়।
তো আমাদের আসলে সময় হইতো না এত এত পরিমাণ, কিন্তু এখন প্রত্যেকটাই হয়। ভাই এখন চাকরি আসলে একটু কম্পিটিটিভ হয়ে গেছে, হ্যাঁ মানে আমি অ্যাপেক্সে ঢুকছিলাম, ওখানেও আমাকে পরীক্ষা নিয়ে, মানে ওখানেও একটা ভালো একটা পরীক্ষা হয়েছিল। তো পরীক্ষার জন্য এভাবে প্রিপারেশন প্রথম থেকে নেওয়া উচিত। আরো দিন যাচ্ছে, এখন অনেক বেশি গ্রাজুয়েট বের হচ্ছে, স্কোপও অনেক বাড়তেছে। তারপরেও মানে আমরা একটু আগায় থাকার চেষ্টা করাই ভালো। জি ভাইয়া। ভাইয়া তো আমরা এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা শেষ হ্যাঁ করে দিতে চাচ্ছিলাম শেষের দিকে, তাই হ্যাঁ। আর ধন্যবাদ আর যদি কারো সব। কোশ্চেন না থাকে, জি হ্যাঁ, হ্যাঁ, স্যার। আর যদি কোনো কোশ্চেন না থাকে, আর আমি হচ্ছে ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি, এবং মানে আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফোন দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জি ভাইয়া, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আর স্যারকেও অসংখ্য ধন্যবাদ, ঈদের এত ব্যস্ততা থেকে স্যার সময় বের করে আমাদের সাথে জয়েন দিচ্ছেন এই জন্য। আর ভাইয়াকে আপনাদেরকেও তো, থ্যাংক ইউ। জি স্যার, আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়ার এত ব্যস্ততার কথা মেহেদী ভাই বললো। উম, আর কি বলবো ভাই, অসংখ্য যে আমাদের কোরআন অনুমতি দেন, আমরা শেষ হ্যাঁ করে হ্যাঁ, দিই। সমস্যা নেই, অনুমতির কিছু নাই, এগুলো তো আসলে ইনফরমাল সেশন। তো ঠিক জি আছে। হ্যাঁ, স্যার। যাই হোক, অনেক এত ভালো ছিল মেহেদী, জি স্যার। অনেক খাটাখাটি করছেন আপনারা। আর এনামুল, অনেক ধন্যবাদ ভাই। তো না ভাই, এইভাবে সমস্যা ডাকলে হাজির, সমস্যা নাই। তো যাই হোক, আমি চাচ্ছি মানে এতদিন বিপিটা কে কেউ ছিল না, ইনশাল্লাহ সামনের দিনে যদি আরো কয়েকজন ঢুকতে পারে, বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান। এই ভাই চেষ্টা করলে ভালো, মানে এই আমাদের হুম। গ্যাস ফিল্ডে যে সেক্টরটা হয়েছে, মানে পেট্রো বাংলাতে, এখানে একটু হ্যাঁ, কয়েকজন এখানে চেষ্টা করতে অ্যাটলিস্ট একজন যদি ঢুকতে পারে, তাও সেটা অনেক অ্যাচিভমেন্ট। ভাই। স্যার আমাদের এখানে আমাদের মনে হয় আমাদের সিনিয়র ব্যাচ আশিক বিল্লাহ ভাই মনে হয় বেশ মোটামুটি ভালো মতোই চেষ্টা করতেছে। আশিক বিল্লাহ ভাইটা জানি, মোটামুটি আরো কয়েকটা ভাই হয়তো বা ট্রাই করবে বেশ ডেডিকেশনের আচ্ছা সাথে। আচ্ছা। হ্যাঁ, একটু তার ভালো জন্য করে ট্রাই করলে আশা করি হবে। আর এইদিকে হচ্ছে অ্যাক্রিডিটেশনের ব্যাপারে, আমি অ্যাক্রিডিটেশনের একটা ট্রেনিং করে ও আসছি, এই যে বায়েটের। তো ওখানে যা দেখলাম এনামুল, আমি পুরা দুই দুই দিনের একটা ট্রেনিং করে আসছি খুলনা থেকে। তো জি ভাই। ওরা ওই যে আইবি, ওরা আবার 1,500 করে টাকা নিয়েই, মানে ফি নিয়েই ট্রেনিং করায়। তো ডিপার্টমেন্ট থেকে আহ, যা হোক পাঠাইছিল, আর যে করে আসলাম, তো যেটা দেখলাম যে ওখানে কিন্তু তোমার যে যে ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াতে কিন্তু আমাদের ক্রাইটেরিয়া অর্জন হয়ে গেছে। তো আমাদের আসলে স্ট্রাকচার একটা ফর্মে দাঁড় করাইতে হবে। ওরা মানে ডকুমেন্টেশনের কাজটা অনেক বেশি। অর্থাৎ আমাদের গত 3 বছরের যে প্রশ্ন করছি, খাতা দেখছি, সবগুলোর একটা কোর্স ফাইল, এবং তার কি বলে কোর্স ফাইল গুলো সব মানে ডকুমেন্টেশন আকারে লিস্ট করে প্রত্যেকটা রাখা, এবং স্টুডেন্টরা যে সার্ভিস গুলো নেয়, সেই সার্ভিস গুলোর সব ডিটেলস রাখা, ল্যাবের ম্যানুয়াল তৈরি করা। ল্যাবের ম্যানুয়াল অলমোস্ট আছে। তো ওইগুলো অর্গানাইজড করা, এই অর্গানাইজ করতে পারলে আসলে পাইতে কোনো বাধা আছে বলে আমার মনে হইলো। তো আর একটা কথা হচ্ছে যে একটা ফিস দেয়া লাগে, অলমোস্ট প্রায় 5 লাখ টাকার মতো একটা ফিস দেয়া লাগে। তো এই ফিস, মানে যদি বাধা বলি, নিজেরা অর্গানাইজ হইতে হবে, এবং হচ্ছে এই টাকাটা জোগাড় করতে হবে। এটা করতে পারলে আশা করা যায় আর কোনো বাধা নাই। টাকা সমস্যা হওয়ার কথা না। এত বড় অ্যালামনাই, মানে এখন অনেক বড় অ্যালামনাই অ্যাসোসিয়েট হয়ে গেছে, তারপরে স্টুডেন্ট তো অনেক বেশি। আর আহ, এমনি তো ফান্ডে তো কিছু থাকেই সব সময়, ফান্ডের আমার মনে থেকে হয়। নেওয়া যায় এগুলো, আসলে টাকাটাও বড় কথা না এখন। এটা আসলে টিচার ডিপার্টমেন্ট অনেক কম, তো যে আসলে উদ্যোগ নিবে। তো চেয়ারম্যান স্যারও আগ্রহী, এবং অন্যান্য শিক্ষকরাও খুবই আগ্রহী। তো এই বিষয়টা নিয়ে আর হয়তো বা আমরা বাইরে থেকে ডিগ্রি টিগ্রি নিয়ে আসতে পারলে হয়তো আরো উদ্যোগ নিতে পারবো। তো আপনাদের তরফ থেকে যারা অ্যালামনাই আছে, তাদের তরফ থেকে যদি, অ্যালামনাই প্লাস যারা কারেন্ট স্টুডেন্ট, এদের তরফ থেকে একটা দাবি গেলে, তখন দেখা যাবে যে আস্তে আস্তে জিনিসটা সামনের দিকে আগাবে। তো যোগ্যতা হয়ে গেছে। আর অ্যাক্রিডিটেশনের আসলে খুব যে বেশি ভ্যালু আছে তাও না, জবের ক্ষেত্রে যে খুব বেশি সুবিধা দেবে এরকম না, কিন্তু এটা লং টার্মে বেনিফিট আছে। লং টার্মে তখন বাইরের মানে বিদেশি স্টুডেন্ট আমরা পাবো, অনেক কোম্পানি আমাদের সাথে কাজ করতে আগ্রহী হবে, বিশেষ করে বিভিন্ন যে R&D বা কনসালটেন্সি টাইপ যে প্রজেক্ট গুলো, এগুলো আসলে তখন আস্তে আস্তে তাদের সাথে আমাদের একটা রিলেশনশিপ গড়ে উঠবে। তো এটা ওভারনাইট কোনো বেনিফিট না দিলেও লং টার্মে অনেক বেশি বেনিফিট দেবে।
জি ভাই, অনেক ভার্সিটিতেও যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার একটা মানে আপনার দেশের একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল এক্স্যাক্টলি। এর আপনি যখন মেম্বার, তখন ওইটাকে ওরা পজিটিভলি দেখে। আবার প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে এক জায়গায় আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন, বাংলাদেশে 4 বছর 5 বছর করে গেছেন, ওইসব জায়গায় গেলে ওইটা ভালো একটা কাজে দেয়। আর যেহেতু একটা অর্গানাইজেশন, এখানে আমরা অ্যাড থাকলে জিনিসটা আমাদের এটা দ্বারা তো এটা ভেরিফিকেশন হয় যে আমাদের ভার্সিটি মোটামুটি হচ্ছে ল্যাব বা অন্য সব দিক দিয়ে আমরা ঠিক আছি, স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে মানে আছি। কোয়ালিটি অ্যাসিওরড আর কি, এটা বোঝায়। হ্যাঁ, সেটাই ভাই। তো আশা করি সামনের দিনে হবে। আর ওটা থাকলে বিশেষ করে যারা দেখা দেখা যায় যে ইন্ডিয়ান অনেকে, ওরা বাইরে যে কোনো মতো একটা মাস্টার্স করেই কিন্তু ওরা ভালো ভালো জবে ঢুকে যায়। তো হ্যাঁ, আমাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাক্রিডিটেশন না থাকার কারণে, বিশেষ করে ওয়াশিংটন অ্যাকাউন্টের ছাড়া আসলে বাইরের দেশে খুব একটা গুরুত্ব দেয় না। তো এখন বায়েট অর্থাৎ আইবির যে অ্যাক্রিডিটেশনের যে উইং, বায়েট আসলে এখন যাদের নতুন করে অ্যাক্রিডিটেশন দিবে, তারা অটো ওয়াশিংটন অ্যাকাউন্টের অ্যাক্রিডিটেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওয়াশিংটন অ্যাকাউন্টের অ্যাক্রিডিটেশন থাকা মানে কিন্তু আহ, যে কোনো দেশে যে কোনো একটা মাস্টার্স করলো বা না করলো, কখনো কোনো বিদেশে গেল কোনো সুযোগ, তখন কিন্তু সুবিধাগুলো অনেক বেশি পাবে জবের ক্ষেত্রে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হিসেবে সে স্বীকৃতি পাবে। আর ওয়ার্ল্ড ওয়াইড এটা একদম। আমি ভাই ওই ওই যে ওদের একটা ওয়েবসাইট আছে, BATE এরকম কিছু একটা, তো আমি ওখানে বাইট ঢুকে বাইট, হ্যাঁ ওইটাই হ্যাঁ, ওইটাই। ওইটা ভাই ঢুকে ওখানে সব মানে প্রসেস গুলো আর কি জিনিসগুলো মানে এত ভ্যালুও না, আবার মানে এই জিনিসটা ফেলনাও না যে আমি করলাম খেললাম। এটা খারাপ, হুম। এরকম না। তো এটা আমাদের নিজেদেরও সবারই একটু মানে একটু আগায় আসা লাগবে আর কি, এটাই। এখন যা হোক, এখন এইসব ধরুন সরকারি আমাদের প্রতিষ্ঠানগুলোতে হলে কাজ করা তো ডিফিকাল্ট কম বেশি, কেননা টিচার কম আমাদের। তো কাজ করতে গেলেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর কয়েকজন টিচার যদি এক্সট্রা থাকতেন, তখন প্রেশার অনেকটা কম, মানে ভাগ করে কাজ করা যাইতো। তো আশা করি আর অদূর ভবিষ্যতে হবে, যদি এই কাজ জিনিসটা করতে যে পারি ইনশাল্লাহ। সবচেয়ে মজার কাহিনী হয়েছে ওই আমাদের বিটাকে সব ইঞ্জিনিয়াররা আসছে একবার, মানে আমরা তো এত মানে চট্টগ্রাম আসছে সব বিটাকের ইঞ্জিনিয়ার, হ্যাঁ। তারপরে সেক্টর সবাই আসছে। তো থাকার জায়গার তো আর কি সংকুলান হচ্ছিল না। তো আমরা হুম। কি করছি, আইবিতে থাকার ব্যবস্থা করতে গেছি, ওরা বলতেছে যে এখানকার যারা এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়াররাই থাকতে পারবে, ইঞ্জিনিয়ারের বাইরে কেউ থাকতে পারবে না, মানে ওদের অনুমোদিত ইঞ্জিনিয়ার কেউ এখানে বুঝছি। এই মানে কিছু কিছু জায়গায় একটু হেজিটেশনে পড়ে যেতে হয় আর হুম। কি। স্যার আমাদের আর অল্প কিছু সময় বাকি আছে, সম্ভবত হ্যাঁ হ্যাঁ 1 থেকে 2 মিনিট। আচ্ছা, হ্যাঁ, আমরা হয়তো শেষ করে দেই। আমি অনেক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর এনামুলকেও বিশেষভাবে ধন্যবাদ। আর বাকিটা আপনারা শেষ করে দেন তাহলে। ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ, আর শেষ পর্যন্ত যারা এখানে ছিল সবাইকে ধন্যবাদ। আমরা আগামীকাল আমাদের আবার সেশন হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে, এবং বাংলাদেশ সিভিল সার্ভিস BCS জব নিয়ে। সাপ্লাই চেইনে আমাদের রুমি ভাই থাকবে, উৎস ভাই থাকবে, আমাদের অর্ক ভাইও থাকবে BCS সেশনে। আমরা সবাই থাকার ট্রাই করবো ইনশাল্লাহ। আবার আসলে ভাইয়াকে, এনামুল ভাইকে আবার ধন্যবাদ। স্যার, ধন্যবাদ বলে আসলে শেষ করা যাবে না, আমরা দোয়া করবো ভাই আপনার জন্য। আপনার এই, ধন্যবাদ বলা আমার জন্য দোয়া দোয়া কইরো। আহ হ্যাঁ, দোয়া করতে এটা থাকবো। শুধু আমি না, আমাদের সবাই দোয়া করতে থাকবো। আর অবশ্যই আপনার থেকে আমরা যতটা পারি, বড় ছোট ভাই হিসেবে বড় ভাই থেকে যতটা সাহায্য নিতে পারি সবগুলোর চেষ্টা করবো। ঠিক আছে, সমস্যা নাই, জি ঠিকঠাক। ভাইয়া, জি। ঠিক আছে। আর স্যারকেও ধন্যবাদ। আমরা এখানেই শেষ করছি তাহলে আজকে।